নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আদিবাসী সংগঠনের পক্ষ থেকে জেলা শাসক দপ্তরে স্মারকলিপি। বিরল রোগে আক্রান্ত শিশুর পাশে জেলাধিপতি। নোবা কৃষিজমি রক্ষা কমিটির পক্ষ থেকে জেলা শাসক দপ্তরে ডেপুটেশন। অবৈধ বালি বোঝাই ডাম্পার আটক মোহাম্মদবাজারে। শিক্ষার্থীদের চারাগাছ বিতরণ সিউড়িতে। প্রতিবন্ধীদের বিনামূল্যে গাড়ি ও সাইকেল বিতরণ মুরারোয়ে। এবার সংবাদ বিস্তারিত। আজ মঙ্গলবার 2রা সেপ্টেম্বর আদিবাসী গাঁওতা নেতা রবীন সোরেনের নেতৃত্বে সমস্ত আদিবাসী সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েক দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করা হয় জেলা শাসক দপ্তরে। মূল দাবি, আদিবাসীদের নামে চ্যাটার্জি, দাস, কায়স্থ SC ST সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। আদিবাসীদের এখনো পর্যন্ত বঞ্চিত করে রাখা হয়েছে। যেখানে বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজে চান্স পেয়ে যাওয়া আদিবাসী নাম করে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও দাস এদের সার্টিফিকেট নকল তৈরি হয়ে যাচ্ছে। এর ফলে বঞ্চিত হয়ে থেকে যাচ্ছে আদিবাসীরা। এছাড়াও বিভিন্ন সময় দেখা যাচ্ছে আদিবাসীদের উপর অত্যাচার, নৃশংসভাবে মারধর। একাধিক অভিযোগ নিয়ে এদিন জেলাশাসক দপ্তরে বিক্ষোভ করে একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়। এদিন আদিবাসী নেতা রবীন সোরেন জানান, আজকে আমরা অল্প সংখ্যক এসছি, আমরা প্রতিনিধিমূলক আজকে ডিএম স্যারের সঙ্গে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। ডেপুটেশনটা হচ্ছে, আপনারা জানেন যে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় এবং SC ST OBCদের ওপর যে অত্যাচার অনাচার হচ্ছে এবং বিভিন্ন ফেক ST সার্টিফিকেট তৈরি হয়েছে। চ্যাটার্জি, ব্যানার্জিরা ফেক ST সার্টিফিকেট পাচ্ছে এবং তারই প্রতিবাদে আমরা আজকে ডিএম স্যারের সঙ্গে আমরা ডেপুটেশন দিচ্ছি। এটা বীরভূম জেলায় হচ্ছে। পশ্চিমবাংলার প্রত্যেকটা ডিএমের কাছে 50টি গণসংগঠন মিলে ইউফার পক্ষ থেকে জমা চলছে। এরকম এই জেলাতে হয়ে ধরা পড়েছে কি? এরকম এখনও ধরা পড়েনি। কিছুটা আমরা সন্দেহমূলক আমরা যেগুলো পেয়েছি সেগুলো পটুয়া নাম করে যারা দিয়েছে আর কি। কিছু রামপুরহাটের একজন মহিলার আছে, সে হচ্ছে একজন বিবি, মুসলিম কমিউনিটির, যেটা নামটা শুনে মনে হচ্ছে বিবি। সে ST সার্টিফিকেট দিয়ে চাকরি করছে, এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি। সেই অভিযোগ আমরা দিয়েছি। তার সঙ্গে সঙ্গে বীরভূমের রাম মুর্মুকে 9 তারিখে একটা মারধর করা হয়েছিল দুষ্কৃতীদের, তারই প্রতিবাদে। তার সঙ্গে আমরা বিশেষ করে এবারে আমরা জোরালোভাবে আমরা সব জায়গায় বলছি, শিক্ষক সুবল মাড্ডি, শিক্ষক সুবল সরেন শিক্ষক সুবল সরেন আন্দোলন করতে গিয়ে, তার নিজেদের অধিকার আন্দোলন করতে গিয়ে সেখানে মারা গেছেন। তারই প্রতিবাদে আমরা আজকে ডিএম স্যারের কাছে আমরা দেখছি। এই সরকারি সার্টিফিকেট এইভাবে দিয়ে দেওয়া কাদের গাফিলতি মনে করছেন? এটা সরকারের গাফিলতি, সরকারের সব গাফিলতি। এখানে চ্যাটার্জি, ব্যানার্জি, দাস, হালদার এগুলো ST সার্টিফিকেট বেরিয়ে যাচ্ছে, বেমালুম বেরিয়ে যাচ্ছে এবং তারা মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে, সরকারি চাকরি করছে। এগুলো মেনে নেওয়া যায় না। আপনার নাম? রবীন সোরেন, ইউপার জয়েন্ট কনভেনার, বিশ্বম আদিবাসী গাঁওতার প্রেসিডেন্ট। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূম জেলার সিউড়ির সাজানোপল্লী এলাকার 19 নম্বর ওয়ার্ডে সাম্য নামে এক শিশু বিরল রোগে আক্রান্ত, যার চিকিৎসার খরচ 16 কোটি টাকা। হতাশায় পরিবার দ্বারস্থ হয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের কাছে। আর্থিক অনুদান দিয়ে সাময়িক চিকিৎসার ব্যবস্থা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। আজ মঙ্গলবার 2রা সেপ্টেম্বর 50,000 টাকার একটি চেক তুলে দেওয়া হয় সিউড়ি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিরল রোগে আক্রান্ত শিশুর পরিবারের হাতে। এই বিরল রোগে আক্রান্ত শিশুর আরও চিকিৎসার ব্যবস্থা নিলেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। পাশাপাশি সাধারণ মানুষের কাছে আবেদন জানান যাতে সেই রোগাক্রান্ত শিশুর পাশে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন কোনো মানুষ। তার জন্য একটি QR কোড দিয়ে প্রচার চালাবেন বলেও জানান তিনি। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান,
তীব্রতম রোগে আক্রান্ত সাম্য, যার বয়স মাত্র ৮ মাস, সিউড়ির সাজানোপল্লীর বাসিন্দা, ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। SMA স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, যে রোগটা নিরাময় করতে গেলে কমসে কম ১৬ কোটি টাকা দামের একটা ইঞ্জেকশনের প্রয়োজন। ওর মা বাবা এখানে এসেছে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে। আমি আমার শহীদ মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমার সাধ্যমতো ৫০,০০০ টাকা একটা চেক দিয়েছি ওই পরিবারটির পাশে থাকার জন্য চেষ্টা করছি। আগামী দিনেও আরও পরিবারটাকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বস্ত করেছেন। সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে আমার যারা সোশ্যাল মিডিয়ার বন্ধু আছেন, যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে আছেন, তাদের কাছে আমার করো জোরে আবেদন, দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারটা বা এই মাত্র ৮ মাসের শিশু, যে এই পৃথিবী সম্পর্কে কিছু জানলো না, কিছু চিনল না, তা সে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, বিরলতম রোগে আক্রান্ত। তাকে আপনার সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেন, আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস, এই ছেলেটি বা এই ছেলেটির পরিবার ১৬ কোটি টাকা ব্যয়ে ওই ইঞ্জেকশনটা কিনে ওই ছেলেটিকে সুস্থ শরীরে ফিরে আনতে পারবে এবং এই ছেলেটি আগামী দিনে আমাদের সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বীরভূম জেলা তথা বাংলার উন্নয়নের পথে হাঁটবে। আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে যে যেভাবে পারবেন, ওনাদের ব্যাংক ডিটেলস আমি আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং ওনাদের QR কোডও আছে, সেটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। সেগুলো আপনারা কালেকশন করে নিন এবং কেউ ২০০, ৫০০, ১,০০০, ২,০০০, যে যেমন সামর্থ্য, সকলের কাছে করজোরে অনুরোধ করছি, এই বাচ্চাটিকে বাঁচান, এই শিশুটিকে বাঁচান। সাম্য যেন আমাদের কাছে হারিয়ে না যায়, তার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ। অন্যদিকে রোগাক্রান্ত শিশুর মা বলেন, ৬ মাস বয়স, তারপরেই ওর হঠাৎ জ্বর আসে এবং আমরা ওকে হাসপাতালে ভর্তি করি। তারপর ডাক্তারবাবু বলেন যে ওর এমনি অন্য শিশুদের যে স্বাভাবিক ক্ষমতা, ঘাড় সোজা করা বা উল্টে যাওয়া, এগুলো ও করতে পারতো না। তখন ডাক্তাররা আমাদেরকে এই টেস্টই করতে বলেন এবং আমরা করার পরে দেখা যায় যে ও এই জেনেটিক যে রোগ, এটিতে আক্রান্ত এবং আমরা জানতে পারি গত ২০শে অগাস্ট। আমার সন্তান, আমার একমাত্র সন্তান, তার এখনো ১ বছরের জন্মদিনও সে দেখেনি এবং আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, সামনে দুর্গাপুজো, মা আসছেন, আপনারা দেখবেন আমার সন্তান যেন ভালো হয়ে যায়। আপনারা প্রত্যেকে যদি চান, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা প্রত্যেকে যদি চাই, তাহলে কোনো মায়ের কোল খালি হয় না। আপনাদের কাছে আমাদের এইটুকুই অনুরোধ, আপনারা ওকে আশীর্বাদ করুন। যেমনভাবে স্যার বললেন, আমি যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি, যাতে ও আগামী দিনে সবার জন্য কিছু করতে পারে। আপনারা ওকে আশীর্বাদ করুন এবং যতটা সম্ভব আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে আমার মনে হয় আমরা সকলে মিলিতভাবে পারবো। এবং আমার আপনাদের কাছে অনুরোধ এবং আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে সাম্য যদি ফিরে আসে, আমরা নিশ্চয়ই ওকে মানুষের মতো মানুষ করবো, যাতে ও এরকম বহু মায়ের পাশে দাঁড়াতে পারে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। দীর্ঘদিন ধরে চলছে অবৈধভাবে কয়লা খনি হওয়ার বিরুদ্ধে দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের কৃষি জমি রক্ষা কমিটির পক্ষ থেকে আন্দোলন। সেই আন্দোলনকে আরও জোরদার করতে আজ মঙ্গলবার ২রা সেপ্টেম্বর দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের কৃষি জমি রক্ষা কমিটির পক্ষ থেকে জেলাশাসক দপ্তরে একটি ডেপুটেশন দেওয়া হয়। এদিন দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার জানান, এই কয়লা খনি যদি রাজ্য সরকার করত তাহলে কোনো রকম অসুবিধা হতো না। যেহেতু এটা কোম্পানির অধীনে হচ্ছে, সেই জন্য আমাদের সমস্যা হচ্ছে। কোম্পানি কোনো রকম সাহায্য ও সহযোগিতা না করে খেয়াল খুশি অনুযায়ী প্যাকেজ তৈরি করে এখানে অবৈধভাবে কয়লা খনি করার চেষ্টা করছে।
যার জন্য আমাদের এই ডেপুটেশন। এটি দেউচা পাচামির মতো রাজ্য সরকার অধিগ্রহণ করুক, তাতে আমাদের কোনো রকম অসুবিধা নেই। এদিন তিনি আরও জানান, এটা সরকারের তো দোষ দিয়ে কি করব। সরকার এখন যে কোম্পানি এখানে পেয়েছে তারা তো রাজ্য সরকারের কোনো ছাড়পত্র পায়নি, এবং তারা তো আসছে শুধু মানুষের সঙ্গে কি বলবো প্রতারণা করতে। যেমন ওইখানে যে শিল্প হবে একটা, যেমন দেউচা পাচামিতে একটা শিল্প হচ্ছে, সেখানে একটা প্যাকেজ দিয়েছে। আমাদের ওইখানে কোনো প্যাকেজের বালাই নেই, কোনো রকম কোনো কিছু নেই, শুধু মানুষকে ভাঁওতা মেরে একটা শিল্প করার কিছু দালাল ছেড়েছে বাজারে। চুপি চুপি রাতের বেলায় লোকের বাড়ি যাচ্ছে। এইভাবে একটা 7,500 একর, আপনারা জানেন কি জানেন না জানি না, সেটা হচ্ছে 7,500 একর জমির ওপর শিল্প হবে, এবং খুব লাভজনক ব্যাপার। এখানে শুধু কয়লা নেই, বালি আছে, 40 ফুট বালি আছে, এবং খড়ি মাটি আছে, কি নেই এখানে, সমস্ত কিছু আছে। হ্যাঁ, কোম্পানি চাইছে সস্তায় জমি কিনে খোলামুখ কয়লা খনি। ওইভাবে কি হয় নাকি? কোনো 12খানা গ্রাম উঠে যাবে না? এইটা তার জন্য আমরা ডিএম সাহেবের কাছে এসেছি, এবং ডিএম সাহেবকে আমরা গ্রামবাসী তো তাছাড়া উপায় নাই। হ্যাঁ, একদম প্রতারিত হচ্ছি, একদম প্রতারিত। গরিব মানুষ একদম, মানে জমির মালিক থেকে আরম্ভ করে সমস্ত কিছু। ওইখানে 14খানা গ্রাম আছে, 14টা গ্রাম আছে। কোথায় যাবে, কি খাবে, কোনো রকম কিছু না বলে ওরা জমি কিনতে আরম্ভ করে। দেউচা পাচামি শিল্প হচ্ছে আপনাদের পর সেই প্রকল্প শুরু হয়েছে, কিন্তু আপনাদের আগে থেকে জমি নেওয়ার প্রকল্প শুরু হওয়ার পর আপনারা বঞ্চিত। মানে মেন ব্যাপারটা হচ্ছে একটা সদিচ্ছার ব্যাপার আছে। যে কোম্পানি এখানে এসছে সে পুরোপুরি চাইছে মানুষকে ঠকিয়ে পরে শিল্প করবো। ওইভাবে হবে না, যেটা দেউচা পাচামি হচ্ছে সেইভাবে হোক। আমরাও চাই ওইভাবে শিল্প হলে আমাদের। ওখানে তো আপনাদের পরে জমি নেওয়া শুরু হয়েছে। এটা রাজ্য সরকার ডাইরেক্ট করছে, আর এইটা কোম্পানিতে করছে, তার জন্য দেরি হচ্ছে। অন্যদিকে দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের কৃষি জমি রক্ষা কমিটির পক্ষে কনভেনার বুধন ঘোষ বলেন, দেউচা পাচামির মতো রাজ্য সরকার অধিগ্রহণ করুক, তাতে আমাদের কোনো রকম অসুবিধা নেই। দিদির হাত ধরে কয়লা শিল্প হোক, এক কথায় অনুব্রত মণ্ডলের হাত ধরে শিল্প হোক। এদিন তিনি আরও বলেন, মোটামুটি 3 বছর ধরে অফিসটা চলছে। তো 3 বছর ধরে আমরা লড়াই তো চলছে আমাদের 2006 সাল থেকে। 2006 সাল থেকে আমাদের এই লড়াই চলছে। তো ওখানে মানে আমি এটাই চিন্তা করছি যে আমরা সব এই প্রশাসনের সব জায়গায় জানিয়ে এখনো পর্যন্ত যে অফিসটা চলছে, অফিসটা কার মদতে চলছে এইটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। শুরু হয়েছিল তখন কোথায় জানিয়ে? প্রথম আমরা জানিয়েছি থানায়, আমাদের দুবরাজপুর থানায়। তারপরে আমরা জানিয়েছি বিডিও, তারপরে এসপিকে জানিয়েছি, তারপরে মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি, আমরা ডিএমকে জানিয়েছি। কোনো কাজ বন্ধ হয়। দালালরা মুখে মুখে বলে, আশেপাশে আমরা শুনতে পাই বলে যে এই অফিস উঠবার কারোর ক্ষমতা নেই। তাহলে আমরা কি মারামারি করে উঠবো? আমাদের অঞ্চলে যে শাসক দলের নেতৃবৃন্দরা আছে তারা তো দেখছি কোম্পানির সাথে মাখামাখি ঘোরাঘুরি সব কিছু করছে। আজকে কোথায় হবে? আজকে ডিএম সাহেবের কাছে। কি দাবি? আজকে আমরা দাবি নিয়ে এসেছি একটাই, যে ওখানে যে অফিসটা চলছে অবৈধভাবে, সেই অফিসটা যাতে ওঠানো হয় সেই আবেদন। আর শিল্পটা যাতে ওখানে সুষ্ঠুভাবে হয়, তাড়াতাড়ি না হোক, সুষ্ঠুভাবে চাই আমরা শিল্প। ওই মানুষকে টুপি পরায় আমরা ওখানে দালাল দিয়ে কিন্তু শিল্প করতে দেবো না। লোয়ার মানুষ সজাগ আছে, দালাল দিয়ে শিল্প করতে গেলে কিন্তু একদম আমরা চাই দেউচা পাচামি মতন শিল্প হোক। ওখানে যে সরকার শিল্প যে প্যাকেজ দিয়েছে, সরকার যে শিল্প করছে, আমরা সরকার হাত দিয়ে শিল্প করতে চাই, দিদির হাত ধরে শিল্প করতে চাই, এবং না বললেই নয় কেষ্টদার হাত দিয়ে শিল্প করতে চাই। আমার নাম বুধন ঘোষ, কৃষি জমি রক্ষা কমিটি কনভেনার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। গতকাল সোমবার 1 সেপ্টেম্বর রাত প্রায় 12টা নাগাদ বালি ভর্তি একটি ডাম্পার মোহাম্মদবাজার থানার কালীমাতা পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের পর দেখতে পান ডিএসপি ডিপি স্বপন কুমার চক্রবর্তী। সঙ্গে সঙ্গে পেছনে ধাওয়া করে
গাড়িটিকে কালীমাতা পেট্রোল পাম্পের কাছে আটক করে। চালকের কাছে বালির ছাড়পত্র দেখতে চাইলে কোনো বৈধ চালান দেখাতে না পারায় তাকে আটক করে। সেই সাথে চালক জানান যে মোহাম্মদবাজার থানা এলাকার মুরগাবনিতে অবৈধ বালি মজুত করা হয়েছে, সেখান থেকেই অবৈধ বালি সংগ্রহ করে মুর্শিদাবাদ জেলার উদ্দেশ্যে রওনা হয়েছিল বলে জানা যায়। চালককে আটক করা হলেও খালাসি গা ঢাকা দেয়। তদন্তের ভিত্তিতে বালি বোঝাই ডাম্পারটিকে রাতেই টহলরত মোহাম্মদবাজার থানার এএসআই অবনী মণ্ডলের কাছে হস্তান্তর করা হয়। সেই সঙ্গে গাড়ির চালক ও মালিকের বিরুদ্ধে যথাযথ আইনের আওতায় মামলা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। একটি গাছ অনেক প্রাণ, এই স্লোগানকে বাস্তবায়িত করতে শুরু হয়েছে রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহ। এই কেন্দ্রীয় প্রকল্পের মূল বিষয় বনসৃজন ও জল সংরক্ষণ এবং এ ব্যাপারে বাড়ির মাকে সংযুক্ত করা, অর্থাৎ প্রতি ছাত্রছাত্রীর মায়ের হাতে একটি করে গাছ দেওয়া হলো তার বাড়িতে লাগানোর জন্য। 1 বছর পরে গাছটিকে পুনরায় বিদ্যালয়ে এনে লাগানো হবে এবং তার প্রতিপালন করা হবে। আজ মঙ্গলবার 2রা সেপ্টেম্বর সিউড়ির ঐতিহ্যবাহী বেণীমাধব ইনস্টিটিউশনে বন দপ্তরের সহযোগিতায় ও বেণীমাধব জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে এই উপলক্ষে একটি অনাড়ম্বর অনুষ্ঠান পালন করা হয়। কিভাবে গাছ প্রতিপালন করবে এ বিষয়ে বক্তব্য রাখেন বৃক্ষপ্রেমী সমাজসেবী স্বপন ঘোষ। আজ মোট 200টি চারাগাছ বিতরণ করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানান বেণীমাধব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায়। আজকে 2রা সেপ্টেম্বর আমাদের রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহের একটা পালনীয় দিবস আমরা করলাম। এখানে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয়ের চত্বরে বন সৃজনের জন্য গাছ তৈরি করা এবং বিদ্যালয়ের ছাত্রদের সেই গাছ তৈরিতে ইনভলভ করা, তাদেরকে পালক পিতা রূপে তৈরি করা, যাতে কিনা সেই তাদের হাতে বড় করা গাছটা 1 বছর পর যখন আমরা বিদ্যালয়ের মাটিতে বসাবো, তারপর থেকে তারা যতদিন স্কুলে থাকবে ততদিন সেই গাছের চারার যত্ন তারা নেবে। জল দেওয়া থেকে শুরু করে যাবতীয় অন্য কিছু তাদের দায়িত্বের মধ্যে থাকবে, অর্থাৎ পালক পিতা হিসাবে তারা কাজ করবে। তো আজকে আমাদের অনুষ্ঠানে আমরা ছেলেদের মায়েদেরও ডেকেছিলাম। সেখানে মা এবং ছেলে যৌথভাবে সেই চারা গ্রহণ করলেন এবং মায়ের নির্দেশ মতো ছেলে সেই চারা গাছকে বড় করবে এবং তারপর আমরা 1 বছর পর তাদের কাছ থেকে সেই চারা নিয়ে নেব এবং আমাদের স্কুলের গ্রাউন্ডে বসাবো। একবারে পার্মানেন্টলি সেই গাছটি আমাদের স্কুলে থাকবে এবং ছেলেটি ভবিষ্যতে কোনোদিন আবার স্কুলে যখন ফিরে আসবে তারা তাদের বন্ধুদের দেখে বলতে পারবে যে দেখো এই গাছটা আমি তৈরি করেছি। পতিতপাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ মঙ্গলবার 2রা সেপ্টেম্বর বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত বালিয়ারা মোড়ের কাছে বীরভূম প্রতিবন্ধী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন অসহায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার, ব্যাটারি চালিত গাড়ি, ট্রাই সাইকেল বিনামূল্যে বিতরণ করা হয়। এদিন সংস্থার পক্ষ থেকে সাদেকুল শেখ জানান, আজ 5 জন অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ব্যাটারি চালিত গাড়ি, 8 জনকে ট্রাই সাইকেল সহ প্রায় 30 জন অসহায় প্রতিবন্ধীকে যারা চলাফেরা করতে একেবারে অক্ষম তাদের এই সমস্ত সরঞ্জামগুলি তুলে দেওয়া হয়। এদিন তিনি আরও জানান, আজকে কি হলো আপনার? আমার বীরভূম প্রতিবন্ধী ওয়েলফেয়ার ট্রাস্টের গাড়ি বিতরণ হলো, প্রতিবন্ধী ভাই বোনদের গাড়ি, অসহায় প্রতিবন্ধীদের। কতজনকে কী দিলেন? 5 খান দেওয়া হলো মোটর গাড়ি, আর ট্রাইসাইকেল দেওয়া হলো 8 খান, সব মিলিয়ে 30 পিস মাল দেওয়া হলো। এবার কাদেরকে দিলেন আপনি? সব যত অসহায় প্রতিবন্ধী তাদেরকে দেওয়া হলো, যারা চলতে পারে না গাড়ি না হলে তাদেরকেই দেওয়া হলো। কোথা থেকে দেওয়া হলো? মালটা আমরা পেয়েছি অ্যালাঙ্কো কোম্পানি, দিল্লি হয়ে, প্রধান অ্যালাঙ্কো কোম্পানি হয়ে আমরা পেয়েছি, আর ওই মালটা আমরা বিতরণ করলাম আজকে। আপনার নাম? আমার নাম সাদেকুল শেখ। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।